পথে বেরোলেই বুঝতে পারি পৃথিবী কত সুন্দর। আজকের পথ আমাকে নিয়ে এসেছে সেই জায়গায় যেখানে নদী মিশেছে সমুদ্রে। এটাই দীঘার মোহনা, আজকের সাফারাইড। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম বেল্লা। আমি গত পরশু ফ্রাইডে ইভিনিং এ বাড়িতে এসেছি। কয়েকটা দিন থাকবো, তারপর কলকাতা ব্যাক করবো। অ্যাকচুয়ালি ফ্রাইডে আমি ছুটি নিয়েছিলাম কারণ আমার পাসপোর্টটা রিনিউ করার ছিল, যে কারণে আমি পাসপোর্ট অফিসে গেছিলাম। তো যাই হোক, আজকে সানডে, তো ভাবলাম একটু যখন সময় আছে বেরোই বলতে সবাই ভাবে দীঘা নিউ দীঘা বিচ বা হোটেল ভিড়ভাট্টা, বাট আমি একটু যাচ্ছি অন্যরকম দীঘায়, যেটা হচ্ছে দীঘার মোহনা, যেখানে সমুদ্রটা একটু আলাদা, একটু বাস্তব। লেট হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে। টাইম লাগবে যেতে, টাইম লাগবে আসতে। তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল সাফারাইড। আমি অনুদেব, তোমাদেরকে নিয়ে যাচ্ছি মোহনা। দেখা হচ্ছে মোটো ব্লগিং। আমি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, সরাসরি রাস্তায় গিয়ে উঠিনি। আমি এখান থেকে সোজা গিয়ে হাইওয়েতে উঠবো, কিন্তু হাইওয়ে ধরে যাব না। হাইওয়ে ধরে গেলে রাস্তা অনেকটাই বেশি। আমি যাব এগরা হয়ে। তো এগরায় ঢুকলে আমি তখন ম্যাপটা সেট করে নেব, কারণ রুটটা খুব একটা চিনি না। লেট হয়ে গেছি অনেকটাই, অলমোস্ট 2 আওয়ার্স লাগবে। আর এখন বাজে 9:55। চলে এসেছি হাইওয়ে। এখান থেকে উঠে লেফট সাইড। এখানে রাস্তাটা খুব খারাপ, বড় বড় বোল্ডারগুলো রাস্তার উপরে পড়ে আছে অনেক বছর ধরে। এই জায়গাটা কিছুতেই রিপেয়ার করে না। দেখেছো হাইওয়ে কেমন ফুটি ফাটা হয়ে আছে? জানি না গোপ্রোতে আসছে কিনা। হাইওয়ে পুরো ফুটি ফাটা হয়ে আছে, গাড়ি জোরে টানতে হবে আজকে ওয়েদার তেমন ভালো না, আকাশে হালকা কুয়াশা আছে, যে কারণে ঘোলাটে ঘোলাটে একটু রোদ। পরশুদিন আমার পাসপোর্ট রিনিউয়ালের জন্য পাসপোর্ট অফিসে গেছিলাম ডকুমেন্টসগুলো দেখাতে। তো ওখান থেকে বেরিয়ে সোজা ঠাকুরপুকুর এলাম, ওখান থেকে লাঞ্চ করে ওখান থেকে সোজা বাড়ি এলাম, বেলদা এলাম। সারাদিন একটা পরিশ্রম হয়েছিল, যথেষ্ট জার্নিও হয়ে গেছিলো। বাড়ি পৌঁছতে মোটামুটি 8টা বেজে গেছে। বাড়িতে এসে একটু বকুনিও খেলাম। কলকাতা থেকে বেরোবার টাইমে একটু ফোনও করে দিইনি বাড়িতে যে আমরা বেরোলাম। যাই হোক, ভুলে গেছিলাম। বাট রাস্তায় অনেকবার বলেছিলাম বাসন থেকে একটু ফোনটা করে দাও। করলো না, কি আর করা যাবে, কপাল আমার। আমি বাড়িতে এসে বকুনি খেলাম। পাসপোর্ট অফিসে গিয়ে আমার কনফিউশনটা ছিল যেটা, যে পাসপোর্ট 10 বছর আগে যখন করিয়েছিলাম তখন তো একবার পুলিশে ভেরিফিকেশন হয়ে গেছে। আমি মানুষটা যে জেনুইন কিনা বা আমি প্রপার অ্যাড্রেসে থাকি কিনা সেটা তো দেখে গেছে। তো রিনিউয়ালের সময়ও কি পুলিশে ভেরিফিকেশন হবে? পাসপোর্ট অফিসে বললো বাধ্যতামূলক, যতবার অ্যাপ্লাই করবো বা যতবার রিনিউয়াল করবো বা যাই করবো, পুলিশে ভেরিফিকেশন হবে। আমার এই জিনিসটা ভালো লাগে না। আমার একটা বন্ধু, আমার একটা অফিস কলিগ, ওর কাছে গত সপ্তাহে 3,000 টাকা নিয়েছে। 3,000 টাকা পুলিশে ভেরিফিকেশন। এগুলো কি ওরা স্যালারি পায় না? 3,000 টাকা বলছে, এটা এখন রেট হয়ে গেছে। তাহলে আমি গভর্নমেন্টকে বলবো 1,500 টাকা করে যে ফিজ রেখেছো পাসপোর্টের জন্য, ওটা একবারে 4,500 টাকা করে দাও। তাহলে ওরা এসে, পুলিশ এসে নির্লজ্জ বেহায়ের মতো আমাদের কাছে টাকাও চাইতে পারবে না, আর আমরাও মুড খারাপ করে ওদেরকে মনে মনে 4টে গালিও দিতে পারবো না। যাই হোক, আরও বেশ কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে আমি খুব বিরক্ত। সেগুলো সব কিছু বলার একটা টাইম থাকে। এই মুহূর্তে আমি ওগুলো বলবো না, পরে অন্য কোনো সময় বলবো সুযোগ এলে। আপাতত একটু মাইন্ড ফ্রেশ করে এগোই। রাস্তা সারিয়ে দিয়েছে, এই রাস্তা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল একটা সময়ে। রাস্তা সারিয়ে দিয়েছে, দুই সাইডে কি সুন্দর ধানের ক্ষেত, সবুজ ধানের ক্ষেত। ডিসেম্বরে যখন এসেছিলাম ওই সময়ে হালকা হালকা রোয়া হয়েছিল, আর কিছু কিছু জায়গায় ধান পেকে গেছিল, ওগুলো কাটা হচ্ছিল। বাট এখন পুরো সবুজ আর সবুজ। আর কি সুন্দর ধানের ধান গাছের গন্ধ আর মাটির গন্ধ মিশে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সুন্দর একটা স্মেলকে সঙ্গে নিয়ে আমরা চলেছি দীঘার মোহনা। বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, ছোলা সেদ্ধ আর মুড়ি। দেখি ওখানে গিয়ে কি ব্রেকফাস্ট করা যায়। ব্রেকফাস্ট নয়, লাঞ্চও নয়, একটু জল খাবার খাবো আর কি, ডিম টোস্ট বা অন্য কিছু।
লাস্ট সানডে আমি সার্ভিস সেন্টার গিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করিয়েছি। অ্যাকচুয়ালি আমি ক্যাম্পে গেছিলাম, এর আগে আমি বলেছি তোমাদেরকে। গাড়ি আমার স্মুথ চলছে একদম, মানে পুরো মাখন। রাস্তাটাও সারিয়েছে বেশ সুন্দর, বাট কিছু কিছু জায়গা যেটা বুঝলাম রাস্তা খুব একটা কমপ্লিট হয়েছে বলে মনে হয় না। ও নেক্সট বর্ষার সময় রাস্তা আবার মানে গাড্ডা ফুটি ফাটাই সব হয়ে যাবে। সাইডে একটা বিভৎস ভূমিকম্প হয়েছে, তখন আমি ফ্ল্যাটে ফোন করছিলাম অফিসে, তো ওই সময় মনে হলো যেন বিল্ডিংটা নড়ে উঠলো। তারপরে দেখছি কল করছিলাম, তো কথা বলতে বলতে ফোনটা ডিস্টার্ব করছে, কলটা কেটে গেল। তারপরে বাড়িতে সবাই বলছে দেখো পাখাটা নড়ছে। দেখলাম হ্যাঁ পাখাটা নড়ছে, মানে ফ্যানটা নড়ছে, ভূমিকম্প হয়েছে। তারপর দেখি ফ্ল্যাটে সব চিৎকার চেঁচামেচি করছে ভূমিকম্প ভূমিকম্প। ঠিক পাসপোর্ট অফিস থেকে ফিরেছি আর বাড়ি বেরোনোর ঠিক মাঝামাঝি মুহূর্তে। এই জায়গাটা হচ্ছে জাহালদা বাজার। আমি লাস্ট সি বিচ গেছিলাম ডিসেম্বরে, কসাফল সি বিচ, তোমরা ব্লগটা দেখেছিলে। আমি ওই কসাফল সি বিচের পরে আরেকটা ব্লগ দিয়েছিলাম যেটা ছিল বগুড়ান জলপাই বা দাগার বিচ। ওগুলো পুরোনো ফুটেজ ছিল, ওগুলো মানে পুরোনো ফুটেজের ব্লগগুলো, গত বছরের তোলা ফুটেজ ছিল। এখন আমার কাছে এখনো ফুটেজ নেই, যে কারণে আমি বাড়িতে এসে বেরোচ্ছে। আমাকে তো চ্যানেলটা টানতে হবে। আর তোমরা একটু দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, তাহলে ভালো হয়। যারা সাবস্ক্রাইব করে রেখেছো দেখছো তারা একটু অন্যান্যদের কাছে শেয়ার করো, তাহলে একটু ভালো হয় আর কি। এখানে আমি একটা কাজ করি, এখানে দাঁড়িয়ে আমি ম্যাপটা সেট করে নিই। চলো হয়ে গেছে, এখনো 1 ঘন্টার উপরে লাগবে দেখাচ্ছে, 1 ঘন্টা 13 মিনিট। এগরা এখান থেকে রাইট সাইড। আমরা কাঁথি হয়ে যাচ্ছে না, কাঁথি হয়ে গেলে ডিস্টেন্সটা আরও অনেকটা বেড়ে যাবে, তো যে কারণে এগরা থেকে রাইট সাইডে টার্ন নিলাম। এ কি যেরকম জ্যাম দেখছি, আমার তো মনে হচ্ছে হাইওয়ে দিয়ে গেলেই ভালো হতো। মাঝখানে চন্দনেশ্বর পেতাম, তালসারি পেতাম, উদয়পুর পেতাম, দীঘা পেতাম। ডিসিশনটা কি ভুল হলো, দেখি আর একটু এগোই। পেয়ে গেছি ফাঁকা রাস্তা। এবারে আমি ঠিক করেছিলাম আজকে সকাল 8টার সময় বেরিয়ে যাব, বেরোতে বেরোতে অলমোস্ট 10টা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সোলো রাইড তো দেরি হবে। সোলো রাইডে যেমন মজাও আছে, যেখানে ইচ্ছা দাঁড়ালাম, যেখানে ইচ্ছা খেলাম, কিন্তু এটা একটা ব্যাপার, সোলো রাইডে আমি যখনই বেরিয়েছি তখনই লেট হয়েছে। তো রাস্তাটা চওড়া নয় তো, যে কারণে মানে যেতে অসুবিধা হচ্ছে, গাড়ি টানতে পারছি না। এখন মনে হচ্ছে হাইওয়ে দিয়ে এলেই ভালো হতো, কারণ তাহলে আরও অনেকগুলো প্লেস ভিজিট করতে পারতাম। ওই দিক দিয়ে এলে চন্দনেশ্বর, উদয়পুর, তালসারি, দীঘা এগুলো ভিজিট করতে পারতাম। হয়তো জগন্নাথের মন্দিরটা ভিজিট করতে পারতাম। দীঘায় জগন্নাথের মন্দির হয়ে গেল এতদিন, আমি একদিনও যেতে পারলাম না, সময়ই পেলাম না। সামনে কোনো একটা জায়গা থেকে লেফট সাইডে টার্ন নিতে হবে, হ্যাঁ এইটা থেকে। এখনো দেখাচ্ছে 59 মিনিট লাগবে, অলরেডি 10:53 বাজে। এখনও প্রায় 15 মিনিট লাগবে দেখাচ্ছে মোবাইলে, মানে ম্যাপে। একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। অ্যাকচুয়ালি বাড়িতে আবার মানে লেট করে ফিরলে বকাবকি করবে। ওদের লাইফস্টাইল আলাদা, আমাদের লাইফস্টাইল আলাদা। ওরা ভোরবেলা ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে, লাঞ্চ ডিনার সবই তাড়াতাড়ি করে নেয়। আমাদের লাইফস্টাইলটা আমাদের জেনারেশনে একটু আলাদা। আমাদের সময় কি, ও সকালবেলায় তাড়াতাড়ি উঠলো, বাজার করলো, ব্রেকফাস্ট করলো, তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে অফিস, তাড়াতাড়ি ফিরে এসে বাগানে গাছ লাগানো, ফুল গাছ পরিচর্যা, সন্ধ্যাবেলায় আড্ডা, রাত্রিবেলা টিভি দেখা,
এত কিছু সময় পেয়েছে, কিন্তু আমাদের তো তা নয়। আমাদের সেই সকাল থেকে রাত অবধি শুধু অফিস আর অফিস। এই একটা জিনিসের জন্য আর কোনো কাজ হচ্ছে না আমাদের। কতদিন হয়ে গেল আমি ছবি আঁকতে পাইনি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, মানে তাড়াতাড়ি ফিরতে পারলে ভালো হয়। ফিরতে পারবো না তাড়াতাড়ি, এখন 11টা 4 বাজে, অলমোস্ট 1 ঘন্টা কাছাকাছি লাগবে দেখাচ্ছে। আর রাস্তাটাও তো অনেকটা সরু, যে কারণে যেতে দেরি হচ্ছে। এখন বাসন্তী পূজা, শ্রী শ্রী বাসন্তী পূজা ও বসন্ত উৎসব। হ্যাঁ, বসন্ত উৎসব তো এই সময়। 2 মিনিট একটু দাঁড়িয়েছিলাম, কারণ লোকজন এত নোংরা। একটা বাসের রাইট সাইড দিয়ে ওভারটেক করতে যাচ্ছিলাম, জানালা দিয়ে এমন থুতু ফেললো, আমার গোটা গায়ে এসে পড়েছে। এগুলো কি ধরনের আচরণ ভাই? বাইকে যেতে যেতেও দেখেছি মুখটা রাইট সাইডে বা লেফট সাইডে করে ভর করে ওই গুটকার পিক ফেলে, সেগুলো উড়ে এসে পেছনে যারা যায় ওদের গায়ে এসে পড়ে। আমাদের দেশের মানুষ কোনোদিন শুধরাবে না। এই জায়গাটা রামনগর, রাস্তাঘাটে বিশাল জ্যাম। ও ডান দিকে, চলো। একটা জিনিস, আমি যে রুটটা ধরে এলাম ওই রুটটা ধরে ফিরবো না, আমি ফিরবো হাইওয়ে দিয়ে। যদিও হাইওয়েটা আমি বেশি পাবো না, তাও হাইওয়েটা দিয়ে ফিরবো, কারণ এই রুটটা প্রচুর মানে সরু রাস্তা আর জ্যাম প্রচুর। এটা তো প্রায় 2 ঘন্টা লেগে গেল। 9:55-এ বেরিয়েছিলাম, এখন 11:36। এই রাস্তাটা অনেক চওড়া করা উচিত, কারণ দীঘা একটা মানে পপুলার টুরিস্ট প্লেস। এত হোটেল আছে, এত মানুষের আনাগোনা, অথচ রাস্তার অবস্থা দেখো, সরু রাস্তা। দীঘায় এত ডেভেলপমেন্ট করছে, কিন্তু রাস্তার অবস্থা মানে রাস্তা মসৃণ মোলায়েম ঠিকই আছে, কিন্তু চওড়া করা উচিত। তো চলো তাহলে, বেশ আনন্দ হচ্ছে আমার। কাছাকাছি পৌঁছে গেছি, আর 15 মিনিট লাগবে। কতগুলো ট্রলার। রাস্তার হালত খুব খারাপ, অলমোস্ট পৌঁছে গেছি, বাট রাস্তার হালত খুবই খারাপ এখানে। দারুণ দারুণ সমুদ্রের গন্ধ। এখানে একটা সরু খাল, এখানেই ট্রলারগুলো এখান দিয়ে ঢোকে। জায়গাটা দেখে একটা সুন্দরবনের মতো মনে হচ্ছে না? অরেঞ্জটাকে নিয়ে এলে ভালো হতো। একদম মামা বাড়ি আছে, এখন আনন্দ করবো ওখানে। তবে আমি জানি না থাম্বনেলের ছবি কীভাবে তুলবো, ম্যানেজ করতে হবে। আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ছে কেন? রাইট সাইডে যাবে, তাহলে ইন্ডিকেটার তো দেবে। অদ্ভুত লোকজন এদিকে না, এইসব সাইডে এত নিয়ম কানুন মানে না টু হুইলার চালাতে গিয়ে, ওই জন্য এইসব সাইডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। চলে এসেছি। কি গন্ধ রে বাবা, সমুদ্রের জল পচা গন্ধ। এখানে সব ফ্রোজেন হচ্ছে মাছ। চলে এসেছি, দেখি টু হুইলারটা কোথায় রাখা যায়। দেখো কত মাছ বিক্রি হচ্ছে, বড় বড় ইলিশ। মাছের বাজার এটা। দেখি এইখানে রাখি। পুরো 12টা বেজে গেল আজকে। কিছুক্ষণ থাকবো, তারপরে দেখছি। আপাতত এখন কিছু ছবি টবি তুলি। উইকেন্ডে মোহনাও কেমন ভিড় হয় দেখো। মোটামুটি স্যাটারডে সানডে হলে পুরো কলকাতা দীঘায় চলে আসে। আজকে তো সানডে, দেখেই বোঝা যাচ্ছে মানে যা ভিড় ভাই। এখন 12টা বাজে, লোকজন দেখেছো ভর্তি। এখানে এই অবস্থা হলে মানে দীঘায় আজকে কি অবস্থা তাহলে। মোহনার ধারে জিনিসপত্র বিক্রি হচ্ছে, সানগ্লাস, শাঁখা, আরো অনেক জিনিসপত্র। ওপারটা হচ্ছে শঙ্করপুর। ওই সাইডটা দিয়ে আর যাবো না, এবারে একটু বিচের ধারে আসি। মানে ওই সাইডটা যেতে গেলে আমার হাতে জিনিসপত্র আছে, মানে কিছু ধরে আমাকে যেতে হবে ওই সাইডটা রাস্তাটা ওইরকমভাবেই কাটা আছে। তো ঠিক আছে, আমি এই দিক দিয়ে বালির ওপর দিয়ে বিচের ধারে চলে এসেছি, একটু জলের ধারে যাই।
একটা জিনিসের খুব অভাব ফিল করছি, ওটা হচ্ছে ড্রোন। ড্রোন থাকলে একটু ড্রোন শট নেওয়া যেত। বিচের ধারে ধারে প্রচুর খাবারেরও দোকান আছে, চা, ডিম টোস্ট, ডাব, এইসব ভালো। কিন্তু এখন মোটামুটি ইভিনিং টাইমে এলে বিচের ধারে ধারে বসে টাইম পাস করার সুন্দর একটা জায়গা। ডিম টোস্ট একটা, একটু রেস্ট নেই, ডিম টোস্ট বললাম, ডিম টোস্ট খাই এখানে। তারপরে আর কিছু ছবি তুলবো, তারপরে কিছু কেনাকাটার নেই। তো এসে গেছে আমার ডিম টোস্ট। এবারে এটাকে আমি এখন বক্ষণ করি। দারুণ হয়েছে, মানে ব্লগে বলে বলছি না, ভালো লাগছে। সব তো একা একা বেলপাহাড়ি চলে গেল, বললো না তো আজকে একবার ওকে কল করবো। যদিও আমি এখন বেলদা যাচ্ছি, যেতে পারতাম না, অনুবান্ধাকেও একটা কল করবো। অনেক দিন অনুবান্ধার সাথে কথা হয়নি, কি করছে পুরো ল্যাদ ফোর একটা। কলকাতা থেকে আসার মতো মোবাইল স্টিকটা আমি আনিনি, এখানে দেখলাম এখানে সেসব স্টিক বিক্রি হচ্ছে। মানে জানে লোকজন যে কোনটা প্রয়োজন নেই, বা কোনটা লোকজন আনতে ভুলে যায়, সবই এরা জানে, রেখেছে। বাট আমার এখন প্রয়োজন নেই, আমি এমনি কাজ চালিয়ে নিয়েছি। কত সুন্দর সুন্দর জিনিসপত্র। টাইম এখন 12:37, এখনো বলছে, এখনো মানে সবে আমি রওনা দিলাম, তো এখন টাইম বলছে 1 ঘন্টা 50 মিনিট লাগবে। আমি অনেকক্ষণ ধরে দেখলাম হাইওয়ে ধরে গেলে কতটা টাইম লাগবে, আর যে রুটটা ধরে এলাম ওটা কতটা টাইম লাগবে। হাইওয়ে ধরে গেলে এই 7 কিলোমিটার মতো বেশি, 7 কিলোমিটার মতো বেশি, কিন্তু টাইম লাগবে দেখাচ্ছে একই টাইম লাগবে। তো আমি হাইওয়েটাই চুজ করলাম। আসার সময় একটা রুট ধরে এলাম, যাওয়ার সময় একটা রুট ধরে যাই। তবে হাইওয়েটা বেশি পাবো না, ম্যাক্সিমামটাই এরকম রুট পাবো, যেরকম এলাম ওই রকম প্রায়। আর একটু সকাল সকাল এলে না আরও বেশ কয়েকটা প্লেস ভিজিট করতে পারতাম। নেক্সট উইকে দেখি আর একটা ব্লগ বানাবো আমার রাইডিং গিয়ার্সের উপরে। বেশি কিছু নেই, যেগুলো আছে ওগুলো তোমাদেরকে দেখাবো। আরও বেশ কিছু জিনিস কিনতে হবে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। মানে ইচ্ছে থাকলে ব্লগ শুরু করা যায়, কোনো অসুবিধে নেই। আমি প্রথমে মোবাইল দিয়ে শুরু করেছিলাম, যে মোবাইল দিয়ে শুরু করেছিলাম ওটাতে ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, স্টেবিলাইজেশন হতো না, ওই রকম মানে ক্যামেরা দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম। চলে এসেছি, এই জায়গাটা হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। আমরা এখানে যখন মানে অফিসের কলিগরা আসি না, আমরা এখানেই আসি, এইখানে বিচে চান করি। যদিও অনেক দিন আসা হয়নি, এখন আর কেউ দীঘা আসতে চায় না। এখন আমরা নতুন নতুন প্লেস খুঁজে বেড়াই। যেমন এর আগে গেলাম ঝাড়গ্রাম গেছিলাম, কিন্তু তার আগে যে আমাদের এই টিমটা কতবার এই ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে এসেছি, মানে অগুন্তি। অ্যাকচুয়ালি আমরা ঝাড়গ্রামে গেছিলাম একটু প্লেসটাকে চেঞ্জ করবো, বারে বারে ওই দীঘা 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 দীঘা, বাট আমরা অ্যাকচুয়ালি ল্যাদ খেতে আসতাম দীঘায়। ওই যে রাইট সাইডে সিগাল, ওই হোটেলটায় আমরা থাকতাম, একদম সি ভিউ, মানে রুম পেতাম, দারুণ লাগতো। পার্ক, ওল্ড দীঘা পার্ক। এই হোটেলটাও শুনেছি বেশ সুন্দর, হোটেল সৈকতাবাস। এখান থেকে লেফট সাইডে নিলাম, এখান থেকে লেফট সাইড হয়ে রাইট সাইডে, সামনেই বিচ। টাইম থাকলে যেতাম, বাট এখন 12:41। দীঘার জগন্নাথ মন্দির সাইড দিয়ে দেখে নাও। আমি এখন টাইম নেই বলে ঢুকলাম না, আর আজকে স্যাটারডে তো বিশাল ভিড় আছে। জগন্নাথ ধাম, বাহ দারুণ বানিয়েছে, কিন্তু দারুণ দারুণ। আসবো, পরে আসবো। বাবা এদিকে তো মানে
ভিড় অবশ্য নিউ দীঘাতে ভিড় তো হয়ই, সেটা উইকেন্ড হোক বা উইকডে হোক। বেলপাহাড়ি থেকে দীঘার গাড়ি আছে, তখন দেখলাম আসছে, এখন আবার বেরোচ্ছে। ঝিলিমিলি বেলপাহাড়ি দীঘা, কত হোটেল তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি আগে মেন যে দীঘা সেটা আর নেই, মানে বালির বড় বড় ঢিপি ঝাউবন সেগুলোকে সব সাফ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, দিয়ে সামনে সামনে পুরো বড় বড় বিল্ডিং তুলে দিয়েছে, বড় বড় হোটেল। এটা করা উচিত হয়নি। সামনে নেচার থাকতো, দূরের দিকে অন্তত 1 কিলোমিটার দূরে, 800 মিটার থেকে 1 কিলোমিটার দূরে হোটেল বানাতো। সব জঙ্গল সাফ করে দিয়ে, ওই জন্য দীঘার নেচারও তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভিউটাও দারুণ লাগছে ভাই, কি দারুণ না, দু সাইডে গ্রিন আর মাঝখানে এরকম একটা ব্রিজ। রাস্তাঘাটে প্রচুর জ্যাম, এই ব্রিজটা অন্তত একটু টেনে নিই তাড়াতাড়ি করে, প্রচুর জ্যাম। তবে এখনও দেখাচ্ছে 1 ঘন্টা 5 মিনিট লাগবে, আমি তার আগেই টেনে দেবো। আজকে ম্যাপ যা টাইম দেখাবে তার অনেক আগে আমি টেনে দেবো। অন্যান্য সময় ম্যাপ যা দেখে তার থেকে বেশি টাইম লাগে, এবারে আমি কম টাইমের মধ্যে পৌঁছবো। একটা জিনিস ভাই, সোলো রাইড করতে কিন্তু হেভি মজা লাগছে, হেভি মজা লাগছে। আমি ভাবছি সোলো রাইড করবো, একটু লংয়ে যাবো এবারে, চেষ্টা করবো ওরকম কিছু। খুব বেশি দূর না, পুরী বা পুরুলিয়া এতবার গেছি, হ্যাঁ সোলো রাইড করে ফিরেছি, একবার সোলো রাইড করে একা পুরুলিয়া যাব। এরকম একটু লংয়ে যাব সোলো রাইড করে, তারপরে আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়াবো। এইভাবে অভ্যেস করতে হবে ভাই। অবশ্য দুটো আলাদা, দুরকম। গ্রুপ রাইড সোলো রাইড দুটো দুরকম, দুটোই ভালো লাগে। গ্রুপ রাইডে একসাথে যাবো আসবো, একসাথে মানে গল্প আড্ডা সব কিছু। আর সোলো রাইডে নিজের ইচ্ছে মতো দাঁড়াবো, নিজের ইচ্ছে মতো যেখানে ইচ্ছে খাবো, যেখানে ইচ্ছে একটু ছবি তুলবো। তবে সোলো রাইড লংয়ে কখনো কোথাও যাইনি, হ্যাঁ ফিরেছি, পুরী থেকে সোলো রাইড করে ফিরেছি, আর পুরুলিয়া থেকে সোলো রাইড করে ফিরেছি, এই দুটো করেছি। বাট এবারে যেতে হবে, আস্তে আস্তে ডিস্টেন্স বাড়াতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। অবশেষে হাইওয়ে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে সোনাগনিয়া। এখান থেকে রাইট সাইড দিয়ে হাইওয়েতে উঠে পড়বো। একবার বাড়ি গিয়ে ম্যাপটা খুলবো, এখন আর দাঁড়াবো না কোথাও। যথেষ্ট গরমও লাগছে, আর এখন 32 মিনিট লাগবে দেখাচ্ছে, বাট এত টাইম লাগে না আমার। বেশ কয়েকটা জায়গায় পলাশ দেখতে পেলাম, পলাশ, মহুয়া। লালের সময় এসে গেছে ভাই, লালের সময় এসে গেছে। এই সময় পুরুলিয়া গেলে যা মজা হতো না, দোলে কখনো পুরুলিয়া যেতে পেলাম না। হ্যাঁ পলাশের টাইমে গত বছর পুরুলিয়া গেলাম, পুরো পলাশের রাঙা পুরুলিয়া দেখলাম, বাট দোলের সময় কখনোই যেতে পেলাম না। এটা একবার যেতে পারলে খুব ভালো হতো। দেখি কপাল কবে খোলে আমার। আমার তো কপাল সবসময়ের জন্যই ফাটা, মানে অদৃশ্যমান ফাটা। কপালে আছে কিনা জানি না। দু সাইডে গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে, একদম নতুন কাঁচা সবুজ 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 আর সবুজ। সেই সঙ্গে শুকনো পাতাও আছে, যেগুলো ঝরে যাচ্ছে আস্তে আস্তে। বাট যা দারুণ লাগছে না দেখতে, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। তাহলে চলো ঠিক আছে, এখন বাড়ি পৌঁছোই, তারপরে কথা বলছি। আপাতত আমি গোপ্রোটা অফ করি। নদী আর সমুদ্র যেখানে এক হয়ে যায়, সেই জায়গার একটা আলাদা শান্তি আছে। দীঘার মোহনা সেই শান্তিটাই আবার মনে করিয়ে দিল। আজ আমি ক্যামেরার সামনে আসলাম দীঘার মোহনা থেকে ফেরার প্রায় 1 সপ্তাহ বাদে, আর আপাতত আমি কলকাতা ব্যাক করেছি। তো আজকের সাফার রাইড এখানেই শেষ। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো রাইডে। আনটিল দেন, কিপ রাইডিং, স্টে সেফ।